রাজনীতিতে শত্রু আর ব্যক্তিগত সম্পর্ক এই দুটো জিনিস সবসময় এক নয়। ভোটের ময়দানে যারা একে অপরের বিরুদ্ধে সবথেকে তীব্র ভাষায় আক্রমণ করেন, ব্যক্তিগত জীবনে অনেক সময় তাদের সম্পর্ক সম্পূর্ণ আলাদা হতে পারে। কিন্তু সেই ব্যক্তিগত সম্পর্কের কথা যখন প্রকাশ্যে আসে, তখন তার রাজনৈতিক অভিঘাতও তৈরি হয়। সাম্প্রতিক সময় টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের একটি সাক্ষাৎকার ঠিক এই কারণেই রাজনৈতিক মহলে এতটা জল্পনা তৈরি করেছে। একটি সাক্ষাৎকারে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসে একসঙ্গে কাজ করার সময় শুভেন্দু অধিকারী তাকে অনেক সাহায্য করেছিলেন। তিনি বলেন, 2014 সালে লোকসভায় টিকিট না পেয়ে তিনি সারা রাত কেঁদেছিলেন। সেই সময় শুভেন্দুই তাকে মানসিকভাবে ভরসা দিয়েছিলেন। করিমপুরে তার প্রথম নির্বাচনী লড়াইয়ের সময়ও শুভেন্দু অধিকারী তার পাশে দাঁড়িয়েছিলেন বলে দাবি করেছেন মহুয়া। প্রথম দর্শনে এই মন্তব্যকে নিছক আবেগঘন স্মৃতিচারণ বলে মনে হতে পারে, কিন্তু রাজনীতি কখনো শুধুমাত্র আবেগ দিয়ে চলে না। প্রত্যেকটা বক্তব্যের একটি নির্দিষ্ট সময় থাকে, একটি প্রেক্ষাপট থাকে, আর একটা রাজনৈতিক বার্তা থাকে। আর সে কারণেই প্রশ্ন উঠছে, মহুয়া মৈত্র এই কথা এখন কেন বললেন? বাংলার রাজনীতির দিকে তাকালে দেখা যাচ্ছে, গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেস বিজেপির সংঘাত ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী আর তৃণমূল নেতৃত্বের সম্পর্কের অবনতি কোনো গোপন বিষয় নয়। একসময় তৃণমূলের অন্যতম প্রধান সংগঠক হিসাবে পরিচিত শুভেন্দু অধিকারী পরে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই বিচ্ছেদ ছিল শুধু রাজনৈতিক নয়, মানসিক এবং সাংগঠনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুভেন্দু শুধু একজন নেতা ছিলেন না, তিনি তৃণমূলের অন্যতম মুখও ছিলেন। সেই শুভেন্দুকে নিয়ে আজও কৃতজ্ঞতার সঙ্গে কথা বলছেন মহুয়া মৈত্র। এই মন্তব্য রাজনৈতিক গুরুত্বটা এখানেই। কারণ বাংলার রাজনীতিতে বর্তমানে যে মেরুকরণ তৈরি হয়েছে, শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, সেখানে প্রতিপক্ষ সম্পর্কে ইতিবাচক কথা বলা প্রায় বিরল। মহুয়া মৈত্র অবশ্য তার বক্তব্যে কোনো রাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত দেননি। বরং তিনি স্পষ্ট বলছেন যে রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি অতীতে পাওয়া সাহায্য ভুলতে পারেন না। কিন্তু রাজনীতিতে প্রতীকী বার্তা অনেক সময় সরাসরি বক্তব্যের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মহুয়া মৈত্রের মন্তব্যে তিনটি স্তর রয়েছে। এক, ব্যক্তিগত, তিনি এমন একজন নেতার কথা বলছেন যিনি কঠিন সময়ে তার পাশে ছিলেন, এটা নিছক মানবিক সম্পর্কের গল্প। আর দ্বিতীয়ত, সাংগঠনিক, তিনি পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতির বর্তমান অবস্থানের বাইরেও একটি পুরনো তৃণমূল ছিল, সেখানে তিনি নেতার মধ্যে ব্যক্তিগত সহযোগিতা আর পারস্পরিক সম্পর্ক পেয়েছেন। আর তৃতীয় স্তর, রাজনৈতিক। এই বক্তব্যের মাধ্যমে তিনি হয়তো এটাও বোঝাতে চেয়েছেন যে কোনো নেতার রাজনৈতিক অবস্থান বদলে গেলেই তার অতীতের সমস্ত অবদান মুছে যায় না। আর এখানেই শুরু হয়েছে আলোচনা। কারণ বাংলার রাজনীতি দীর্ঘদিন ধরে ব্যক্তি নির্ভর। অনেক সময় দল মানেই একজন নেতা, অনেক সময় রাজনৈতিক আনুগত্য মানেই ব্যক্তিগত আনুগত্য। ফলে একদা ঘনিষ্ঠ কোনো নেতার প্রশংসা করাও বড় রাজনৈতিক বার্তা হিসাবে দেখা হয়। মহুয়ার বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক, তিনি দাবি করেছেন, করিমপুরে তার প্রথম নির্বাচনী লড়াইয়ের সময় দলের অন্য অনেক নেতা না এলেও শুভেন্দু অধিকারী তার পাশে দাঁড়িয়েছিলেন। এই বক্তব্য কেবল কোনো শুভেন্দুর প্রশংসা নয়, এটি তৎকালীন মুখ্যমন্ত্রীর অভ্যন্তরীণ রাজনীতিরও একটি ঝলক। রাজনৈতিক দলগুলোর ভিতরে যে প্রতিযোগিতা, গোষ্ঠীদ্বন্দ্ব, ক্ষমতার লড়াই থাকে, মহুয়ার বক্তব্যে সেই বাস্তবতাই সামনে এসেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, মহুয়া একই সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে দলের ভিতরে এমন অনেক নেতা ছিলেন যাদের রাজনৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলা উচিত ছিল। তিনি এমনও মন্তব্য করেছেন যে কিছু নেতাকে সরিয়ে দেওয়ার কাজ রাজনৈতিক প্রতিপক্ষ কার্যত করে দিয়েছে। এই বক্তব্য নিছক স্মৃতিচারণ নয়, এটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার মূল্যায়নও। বাংলার রাজনীতির ইতিহাস বলছে, বড় দলগুলির সবথেকে বড় শক্তি তাদের সাংগঠনিক কাঠামো, কিন্তু একই সঙ্গে সেটাই তাদের সবথেকে বড় দুর্বলতাও হতে পারে। যখন দল বড় হয়, তখন বিভিন্ন ধরনের নেতা, কর্মী, স্বার্থ গোষ্ঠী এবং ক্ষমতার কেন্দ্র তৈরি হয়। সেই ভারসাম্য বজায় রাখা খুব কঠিন। মহুয়ার বক্তব্যকে অনেকেই সেই বৃহত্তর প্রেক্ষাপটে দেখছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক স্মৃতি। রাজনীতিতে মানুষ প্রায়ই বর্তমানকে দেখে, কিন্তু দীর্ঘমেয়াদে অতীতের সম্পর্ক, পুরনো আনুগত্য আর ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মহুয়া মৈত্রের বক্তব্য সেই রাজনৈতিক স্মৃতিকেই সামনে নিয়ে এসেছে। এবং কিন্তু অতীতের কিছু অভিজ্ঞতা তো থেকেই যায়, শত্রু মিত্র হতেই পারে, এবং সেই অভিজ্ঞতাই মাঝে মাঝে বর্তমান রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে। একবার আপনাদেরকে শোনাই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য।
বললাম এটা দলের শুদ্ধিকরণ হয়েছে। যে কাজ মমতা ব্যানার্জি আমরা লাস্ট 15 বছরে দলের ভেতরে করতে পারলাম না, শুভেন্দু অধিকারী 1 মাসে একদম সাফ করে দিল। আর কর্মীদের বলবো এই সাফ দল এটা মমতা ব্যানার্জি আর কর্মীদের দল, কেউ কোথাও যাবেন না। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রকৃত কর্মী কারো এত অসহায় অবস্থা হয়নি যে তারা ঋতব্রত কংগ্রেস করবে বা ববি হাকিম কংগ্রেস করবে বা অরূপ বিশ্বাস কংগ্রেস করবে। আমার দৃঢ় বিশ্বাস নদিয়া জেলার যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস আছে তারা কিন্তু মমতা ব্যানার্জি কংগ্রেসই করবে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, আমরা ঠেকে শিখলাম, আর কিছু বলার নেই। থেকে শিখলাম। তখন রাজ্যসভা থেকে ওকে এক্সপেল করা হয়েছিল, আমাদের বোধহয় রাজ্যসভায় কম ছিল, ভেবেছিলাম বোধহয় না শিক্ষিত ইয়াং ছেলে হয়তো, তাই জন্য আমি কি আমার তো সেই পজিশন নেই যে আমি ডিসাইড করবো কে নেবে। কিন্তু ইন হাইন্ডসাইট কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, আমরা ঠেকে শিখলাম, আর কিছু বলার নেই। কিন্তু আমার এটাই আশ্চর্য লাগছে যে এরা কি কি লেভেল যারা আমাদের গেছে, মানে এতটুকু স্ট্যান্ডার্ড তো রাখেন। এতদিন তৃণমূল করেছেন, এতদিন মমতা ব্যানার্জির সাথে কাজ করেছেন, তাহলে আজকে আপনারা এই ঋতব্রতর নেতৃত্বে চলে গিয়ে সেই পোডিয়ামে দাঁড়িয়ে বলছেন যে 70টা কাউন্সিলর আর 60 জন বিধায়ক কি করবে? হাস্যকর কি। আমি আবারও বলছি প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা জেলায় কর্মীদের বলছি, আপনারা কোনোভাবেই ভয় পাবেন না। মমতা ব্যানার্জি আছে, আমরা আছি, আমরা রাস্তায় নামবো। কতদিন পুলিশ ঢোকাবে? এসপি আমার তো এসপি ফোনই তোলে না, আমি তো ফোনও করি না এখন, এসপি ফোনই তোলে না। মুরুটিয়াতে কোথাও আমাদের তৃণমূলের লোক বসছে, মুরুটিয়ার ওসি সেটা মেরে বন্ধ করে দিচ্ছে। মোশাররফ হোসেনের বাইরে এসপি গিয়ে ঘেরাও করে বলেছে মাইনরিটি থেকে তোমাকে দিতে হবে। প্রত্যেকটা জায়গায় ওসি নয়, এসডিপিও নয়, এসপি কে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। আমি আমাদের কর্মীদের বলছি একটু শান্ত থাকেন, এটা 6 মাস 5 মাস চলে, তারপরে চলতে পারে না। যারা মমতা ব্যানার্জির অন্যতম বিশ্বস্ত সৈনিক ছিলেন, হ্যাঁ, সেই অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, এদের যে হট করে যে গোলবদল দেখছেন, আপনি কি অবাক হয়েছেন? না, আমি অবাক হইনি, আমি একেবারেই অবাক হইনি। আমি অ্যাটলিস্ট পার্সোনালি একেবারেই অবাক হইনি। আমি তো বললাম যে যখন লোকে যায় তখন দুটো কারণে যায়, এক হচ্ছে ভয় আর এক হচ্ছে লোভ। না মেসি কাণ্ডে না, তা আপনার কি মনে হয় শুধু তার মেসি কাণ্ডের আগে কত কাণ্ড? আমার নিজের লজ্জায় মাথা কাটা যাচ্ছে যে আমি কলকাতায় একটাই মিটিং করেছিলাম কলকাতায়। আমি নদিয়া থেকে এসে সেটা অরূপ বাবুর জন্য আমি একদিনে 3টে মিটিং করেছি, তার জন্য আমি ভোট চেয়েছি টালিগঞ্জ লোকের কাছে। আমি তাই জন্য আমি লজ্জিত, আমি নিজে ব্যক্তিগতভাবে লজ্জিত। এরা যারা মমতা ব্যানার্জির থেকে ম্যাক্সিমাম নিয়েছে, ম্যাক্সিমাম। আমার আগে দুটো কানের দুল ছিল, আজ গলা তখনও চেন ছিল না, এখনো চেন নেই। আমি বাস্তব কথা বলছি, আমাদের কিচ্ছু চেঞ্জ হয়নি। আমার তখনও পুলিশ গার্ড ছিল না, আজকেও আমার পুলিশ গার্ড ছিল না। এরা যা ক্ষমতা এনজয় করেছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।